আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসকৃত ও পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্টের কাজ এবং মূল্যায়নের নির্দেশনার সাপেক্ষে তোমাদের সাথে আমি হাজির হয়েছি। আল আমিন, প্রভাষক, উচ্চতর গণিত। তোমাদের আজকে গণিতের ষষ্ঠ অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। যে ষষ্ঠ অ্যাসাইনমেন্টে যেসব সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে সেই সকল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা করতে চেষ্টা করব। আর তার এই বিন্যাসকৃত অ্যাসাইনমেন্টে যে নির্দিষ্ট প্রশ্নের উত্তর তৈরি করা আমাদের অধ্যক্ষ স্যার, সেই ব্যাপারে নির্দেশনা অনুসারে আমাদের সেই কাজগুলো করতে হচ্ছে তোমাদের উপকারের জন্য। আশা করি তোমরা সেগুলো দেখবে এবং তার সাপেক্ষে নিজেদের মতামত প্রদর্শন করে অ্যাসাইনমেন্টের উত্তর দেবে। তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্টের যে সংক্ষিপ্ত যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু নিয়ে আমরা এখন বোর্ডে যাচ্ছি। দেখো, 1 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত 1, নির্দিষ্ট চতুর্ভুজের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? অর্থাৎ একটি চতুর্ভুজ অঙ্কন করতে হলে তোমরা কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা দরকার। তাহলে আমাদের এখানে প্রশ্ন তাহলে 5টি। যে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? তাহলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য আমাদের 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। যে 1 নম্বর প্রশ্নটা হলো আমাদের নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? তাহলে তোমাদের উত্তরটা কি হবে? উত্তর হবে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। তো 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। এখন যদি ইচ্ছা করো যে সেখানে আমাদের উত্তরটা শেষ, তারপর যদি মনে করো যে এই 5টি স্বতন্ত্র উপাত্ত উল্লেখ করে দিবা, তাহলে যথা 1, 4টি বাহু ও একটি কোণ যদি থাকে, তাহলে আমাদের নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যাবে। 2, 4টি বাহু ও একটি কর্ণ। 3, 3টি বাহু ও 2টি কর্ণ। 4, 3টি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুটি কোণ। তারপর তোমাদের জানতে হবে দুইটি বাহু ও 3টি কোণ।
তাহলে দেখো আমাদের এই যে স্বতন্ত্র উপাত্ত নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য আমাদের কয়টি উপাত্ত জানা দরকার? 5টি উপাত্ত জানা দরকার। আমার উত্তর এখানে শেষ। তাহলে কোন কোন উপাত্তগুলো তোমাদের প্রয়োজন? তাহলে 4টি বাহু, একটি কোণ, 4টি বাহু, একটি কর্ণ, 3টি বাহু, 2টি কর্ণ, 3টি বাহু ও এদের অন্তর্ভুক্ত 2টি কোণ, 2টি বাহু ও 3টি কোণ। এই 5টি উপাত্ত জানা থাকলে আমাদের স্বতন্ত্র নির্দিষ্ট চতুর্ভুজ আমাদের আঁকতে পারব। এরপর দ্বিতীয় প্রশ্ন হলো, এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে বিএসি এর মান কত? এখানে আমরা আলোচনা করছি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নিয়ে। দুই প্রশ্ন হলো, এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে বিএসি এর মান কত? দেখো আমাদের প্রশ্নটা না, যে এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে বিএসি এর মান কত? তাহলে একটা বৃত্ত, তা আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে একটা বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিলাম ও, তাহলে বিসিটা ব্যাস, আর এ কোণ, তাহলে বিএসি একটি কোণ। তাহলে আমাদের চিত্রের মধ্যে লক্ষ্য করলাম যে বি কোণের শীর্ষবিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, আর যেহেতু বিসি ব্যাস তাহলে এই বৃত্তটাকে দুটি সমান অংশে বিভক্ত করেছে। তাহলে এই সমান অংশে বিভক্ত করেছে, তাহলে বিসিকে আমরা বলতে পারি একটা অর্ধচাপ। যে চাপ বৃত্তটাকে সমান দুটি অংশে বিভক্ত করে তাকে অর্ধচাপ বলা হয়। আর অর্ধচাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ হলো এক সমকোণ। তাহলে এখন লক্ষ্য করো, আমাদের এই আলোকে যদি বলি, সেখানে যেহেতু আমাদের প্রশ্নে কেন্দ্র ও ছিল না, তাহলে আমরা এখানে মনে করে নিলাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি ব্যাস, বিসি ব্যাস। তাহলে সুতরাং বিএসি অর্ধ বৃত্তস্থ কোণ। তাহলে অর্ধ বৃত্তস্থ কোণের পরিমাণ হলো এক সমকোণ। অতএব বিএসি ইকুয়াল এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে দেখো আমাদের প্রশ্ন উত্তরটা আমরা সেভাবে সংক্ষিপ্ত দিয়ে দিলাম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি বৃত্তে বিসি ব্যাস, তে সুতরাং বিএসি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ এক সমকোণ, কারণ অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ এক সমকোণ। এ হলো আমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে। আমাদের প্রশ্ন 3, যে প্রশ্ন হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে? ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে?
তাহলে দেখো আমাদের কি আসলো, যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে। অর্থাৎ আমাদের সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুটি কোণ হলো সূক্ষ্ম কোণ, আর এই সূক্ষ্ম কোণগুলোকে বলা হয় পূরক কোণ। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, উত্তর আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এবিসি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এই বি কোণটা হলো সমকোণ, তাহলে সূক্ষ্ম কোণ হলো এ কোণ আর হলো সি কোণ। তাহলে এই দুটি কোণ হলো সূক্ষ্ম কোণ, এই দুটি কোণ সমান। তাহলে আমরা লিখলাম যে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের বি এক সমকোণ। সমকোণী ত্রিভুজের বি এক সমকোণ এবং সূক্ষ্ম কোণদ্বয় এ কোণ ও সি কোণ। আমাদের শর্ত মতে এই এ কোণ আর সি কোণ সমান। তাহলে আমাদের একটি বৈশিষ্ট্য জানা আছে, যদি একটা ত্রিভুজের দুটি কোণ সমান হয় তাহলে তার বিপরীত বাহু দুটিও পরস্পর সমান। এখন আমরা বলতে পারি যে এবিসি ত্রিভুজের এ কোণ সমান হলো সি কোণ, সুতরাং এবি সমান হলো বিসি। সমান সমান কোণের বিপরীত বাহু দুটিও পরস্পর সমান। এই শর্ত থেকে আমরা লিখতে পারলাম এবি সমান হলো বিসি। আমাদের টার্গেট এই বাহুগুলোর অনুপাত নির্ণয় করার জন্য। তাহলে এই জায়গায় দুটি বাহু সমান পেয়েছি, তাহলে আমাদের তৃতীয় বাহুটা নির্ণয় করতে হবে। তাহলে তৃতীয় বাহুটা নির্ণয় করতে গিয়ে তাহলে লক্ষ্য করো, তৃতীয় বাহুটা নির্ণয় করতে গিয়ে আমরা ধরে নিলাম যে মনে করি বা ধরি এ বি সমান বিসি সমান হলো এ। তাহলে এবিসি ত্রিভুজের বি হলো 90 ডিগ্রি এবং অতিভুজ, তাহলে কি দাঁড়ালো, কোণের বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার সমান হলো এবি স্কোয়ার প্লাস হলো বিসি স্কোয়ার। তাহলে দেখো আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এ, তাহলে এ স্কোয়ার, বি এর মানও এ স্কোয়ার, তাহলে আসলো কি 2a স্কোয়ার। তাহলে আমাদের লক্ষ্য করো, তাহলে এসি স্কোয়ার, তাহলে এসি ইকুয়াল টু √2a স্কোয়ার, তার মানে আসলো √2a। তাহলে আমাদের দেখো এসি বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমাদের টার্গেট ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত বের করা। তাহলে এবিসি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান এবি অনুপাত বিসি অনুপাত এসি। তাহলে দেখো এ ধরে নিয়েছিলাম এ আর এটার মান আসলো √2a। তাহলে প্রত্যেকটির মধ্যে কমন আছে, তাহলে অনুপাতকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সাধারণ যদি কমন থাকে প্রত্যেকটি অনুপাতকে আমরা এ দ্বারা ভাগ করে দিলাম।
ভাগ করে। তো অতএব সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হবে 1:1:√2। তাহলে এই দেখো আমাদের প্রশ্ন উত্তরের সাথে এটা সম্পর্ক। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 4, PQRS সামান্তরিকের PQRS সামান্তরিকের কিউ কোণ 95 ডিগ্রি হলে S মাইনাস আর কত? S মাইনাস আর কত? এই দেখো, তাহলে আমাদের এই কোণটা আনতে হবে যে PQRS সামান্তরিকে কিউ 95 ডিগ্রি, যে ক্যালকুলেটর দেখো PQR সামান্তরিকের ক্যালকুলেটর বাবা একটা ক্যালকুলেটর নিয়ে আস। দেখো PQR সামান্তরিকের কিউ 95 ডিগ্রি, হ্যাঁ, S মাইনাস আর কোণ কত হবে তা আমরা নির্ণয় করব। তাহলে আমরা একটা সামান্তরিক আঁকবো। দেখো এই ক্ষেত্রে তোমরা অনুমান করে কিউ কোণটা 95 ডিগ্রি আসবা, তাহলে এটা 90 ডিগ্রি, এ অনুসারে একটা কোণ অঙ্কন করবা। PQRS এই একটা সামান্তরিক অঙ্কন করবা। তোমরা এখানে 95 ডিগ্রি কোণটাকে নিয়ে চাঁদার সাহায্যে মেপে তারপর কাজটা করবে। তাহলে S কোণ মাইনাস আর কোণ কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের উত্তরে কি আসলো যে PQRS সামান্তরিকের কিউ কোণ ইকুয়াল টু 95 ডিগ্রি। তাহলে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এটা আমরা লিখতে পারি, আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটা হবে, এটা হবে যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এখন সুতরাং PQRS সামান্তরিকের পি কোণ সমান হলো আর কোণ এবং কিউ কোণ সমান হলো এস কোণ। এখন আমাদের দেখো আমাদের টার্গেট আর কোণটার মান বের করা। কিউ কোণ যেহেতু 95 ডিগ্রি, তাহলে এস কোণটাও কত ডিগ্রি হবে? 95 ডিগ্রি। তো অতএব এস কোণ ইকুয়াল টু 95 ডিগ্রি।
এখন টার্গেট আর কোণকে বের করা। তাহলে দেখো, লক্ষ্য করো যে সামান্তরিক হলো একটা আয়ত, না একটা চতুর্ভুজ, আর চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। তাহলে সামান্তরিক একটি চতুর্ভুজ, সুতরাং পি কোণ প্লাস কিউ কোণ প্লাস আর কোণ এস কোণ সমান হলো 360 ডিগ্রি। তাহলে এই 4টি কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। তাহলে পি কোণের পরিবর্তে লিখতে পারি আর কোণ, কিউ কোণ 95 ডিগ্রি প্লাস আর কোণ এক্স কোণ 95 ডিগ্রি। তাহলে দেখো আমাদের 360 ডিগ্রি। তাহলে 2 আর কোণ, তাই 95 আর 95 যদি যুক্ত করি আমাদের কত আসবে? 190। 90 95 প্লাস 95 190 ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে দেখো 2r ইকুয়াল 360 ডিগ্রি মাইনাস 190 ডিগ্রি। তাহলে বা 2r, তাহলে আমরা 360 থেকে যদি 190 বিয়োগ করি, 60 মাইনাস 190 170 ডিগ্রি। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো আসলো কত ডিগ্রি? 85 ডিগ্রি। তাহলে দেখো আমাদের আর কোণটা পেয়ে গেলাম। আর এস কোণ আমরা জানি, এস হলো 95 ডিগ্রি আর আর কোণ হলো 85 ডিগ্রি। তাহলে সুতরাং এস কোণ মাইনাস আর কোণ 95 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি ইকুয়াল 10 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এস এবং এর মান কত? তাহলে নির্ণয় মান 10 ডিগ্রি। প্রশ্ন নাম্বার 5, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? লিখিত বর্গের কত? তাহলে এখন দেখো যে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? তাহলে অন্তর্লিখিত বর্গ বলতে আমরা বুঝি এই বর্গের 4টি শীর্ষবিন্দু বৃত্তের উপরস্থ বিন্দু তাকে এবং বৃত্তস্থ বর্গ বলা যায়। তাহলে দেখো উত্তরের জন্য প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, তার মধ্যে একটা বর্গ অঙ্কন করবা। তাহলে উত্তরের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে
ABCD একটি অন্তর্লিখিত বর্গ, একটি অন্তর্লিখিত বর্গ। তাহলে বর্গের চারটি শীর্ষবিন্দু কি? বৃত্তের উপর উপস্থিত। তাহলে আমরা বললাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত বর্গ। তাহলে বর্গের যে কর্ণ সেটা হবে বৃত্তের ব্যাস। কোনো বর্গ যদি বৃত্তের অন্তর্লিখিত হয়, ওই বর্গের কর্ণের দৈর্ঘ্য হয় বৃত্তের ব্যাসের সমান। যে দেওয়া আছে আমাদের বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার। যেহেতু ABCD বর্গ বৃত্তের অন্তর্লিখিত, সুতরাং ABCD বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান হলো বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস তার মানে কত সেন্টিমিটার আসলো? দেখো 14 সেন্টিমিটার। তাহলে আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম 14 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের এই বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সাথে বর্গের বাহুর সম্পর্ক আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সাথে যেহেতু বর্গের বাহুর সম্পর্ক আছে, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যটাকে ধরে নিব, বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরে নিব। যে মনে করি ABCD বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য A সেন্টিমিটার। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য, সুতরাং ABCD বর্গের কর্ণের দৈর্ঘ্য √2 A সেন্টিমিটার। ABCD বর্গের কর্ণের দৈর্ঘ্য হলো √2 A সেন্টিমিটার। তাহলে √2 A বর্গের, এখানে একটু লিখে নাও, বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য √2 A সেন্টিমিটার। অতএব √2 A ইকুয়াল টু হলো 14। তাহলে A ইকুয়াল টু 14 বাই হলো √2 এবং তাকে লেখা যায় 7√2। সুতরাং ABCD বর্গের ক্ষেত্রফল A স্কয়ার বর্গ সেন্টিমিটার সমান 7√2 স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে কত আসে দেখো, 49 আর √2 স্কয়ার 98 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের কি আসলো? বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত আসলো? নির্ণয়ে তাহলে নির্ণয় ক্ষেত্রফল √98 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 1 আমাদের যে আলোচনা হয়েছে এই জায়গায় দেখো, এখন আমরা আলোচনা করব
সংক্ষিপ্ত প্রশ্ন 2। তাহলে 1 নাম্বার দেখো কি আছে, 3x to the power minus 1 plus 7y to the power minus 1 whole minus 1 সমান কত? তাহলে দেখো এখন আমাদের এটা নির্ণয় করব হোল মাইনাস কত। তাহলে আমাদের এটা সূচক সম্পর্কিত। তাহলে এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই 3x to the power minus 1 inverse 7y to the power minus 1 inverse equal to whole inverse। তাহলে দেখো সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি এক ইনভার্স সমান হলো 1/x প্লাস 7 ইন্টু 1/y। কারণ সূত্রটা কি হলো আমাদের, যে a to the power m ইনভার্স সমান হলো 1/a to the power m। এই তত্ত্বের আলোকে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা 3/x প্লাস 7/y হোল ইনভার্স। তাহলে আমাদের লসাগু হবে xy। তাহলে একে লেখা যায় 3y প্লাস হলো 7x হোল ইনভার্স। আবার এই একই নিয়ম অনুসারে দেখো লেখা যায় 3y প্লাস 7x বাই হলো xy। তাহলে এই অনুসারে দেখো xy যদি 1কে ভাগ করা হয় তাহলে নিচের লবহর কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ইচ্ছা করলে আমরা সাজায় লিখতে পারি xy 7x প্লাস 3y। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন 1 আমাদের আলোচনা হলো। তারপর দেখো 2, সংক্ষিপ্ত 2 যে রুট 5 y প্লাস 1 3তম মূল 5-এর 3তম মূল বাই হলো 2 মাইনাস 1। তাহলে দেখো এই যে বর্গমূল পাওয়ারটাকে হাফ হিসাবে লেখা যায়। আর এখানে ঘনমূল আছে, তাহলে 5 to the power 1/3 হোল পাওয়ার 2 মাইনাস 1। কারণ আমাদের nতম মূল যে n/a nতম মূল a তাকে লেখা যায় a to the power 1/n। এই বৈশিষ্ট্য অনুসারে আমাদের এই 5-এর বর্গমূল 5-এর ঘনমূলকে আমরা ঘাত হিসাবে সূচিত করলাম। এখন পাওয়ারের সাথে পাওয়ার যে সম্পর্কটা হয় সেটা হলো গুণ সম্পর্ক। তাহলে 5 to the power এই যে y প্লাস 1 বাই হলো 2, 5 to the power 2y মাইনাস হলো 1 বাই হলো 3। কারণ পাওয়ারের সাথে পাওয়ার গুণ সম্পর্ক। এখন বৃত্তি যদি একই হয় তাহলে পাওয়ার সমান হলো পাওয়ার। সূত্রটা কি, যে a to the power x ইকুয়াল টু a to the power y হলে x ইকুয়াল y। এই তত্ত্ব অনুসারে আমাদের হলো। এখন আমরা আর গুণ করব, যে y প্লাস 1 ইন্টু 3 2 ইন্টু 2y মাইনাস হলো 1। তাহলে দেখো কি আসলো, 3y প্লাস হলো 3 4y মাইনাস হলো 2। তাহলে মাইনাসটাকে এড়িয়ে চলার জন্য আমরা এই আকৃতি লিখলাম। তাহলে 4y মাইনাস 3y 3 প্লাস হলো 2, সুতরাং y ইকুয়াল টু হলো 5। তাহলে আমাদের বলা হলো যে যদি এত হলে y এর মান নির্ণয় করো, তো নির্ণয় y এর মান পাই। তাহলে এই গেল আমাদের 2 নাম্বার। যে প্রশ্নটা কি, যে প্রশ্ন হলো রুট ওভার y প্লাস 1
ঘনমূল 5 এর ঘনমূল টু দি পাওয়ার 2 - 1 হলে আমাদের y এর মান নির্ণয় করো, এই অনুসারে আমরা এটা প্রমাণ। তিন প্রশ্ন হলো লগ x 125 ইকুয়াল 6 হলে x এর মান কত? 6 হলে x এর মান কত? তাহলে উত্তর দেখো, লগ x 125 ইকুয়াল টু 6, তাকে লেখা যায় 125 ইকুয়াল টু x টু দি পাওয়ার 6। কারণ আমাদের সূত্রটা কি, যে a টু দি পাওয়ার x ইকুয়াল যদি n হয়, x ইকুয়াল লগ a ভিত্তিক n, এই সূচকের ধারণা থেকে আমাদের লগের উৎপত্তি হয়েছে। এই জায়গায় আমাদের লগের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি xকে, এই ঘাতটাকে n এর a ভিত্তিক লগ বলা হয়। এই সূত্র অনুসারে দেখো ভিত্তিটা আছে x, তাহলে পাশের সংখ্যার উপর পাওয়ার হলো, তাহলে এটা হলো আমাদের ঘাত। বা x টু দি পাওয়ার 6 125কে লেখা যায় দেখো 5 কিউব। এখন আমার তো এখানে পাওয়ার 6 আছে, তাহলে পাওয়ার 6টাকে যদি করতে চাই, এই জায়গায় বর্গমূল দিলে পাওয়ার 6 হয়ে যাবে। কারণ দেখো বর্গমূলের মানটা হলো হাফ, তাহলে আমরা রাইজিং পাওয়ার 2 করলাম, তার উপরে পাওয়ার আছে আবার 3, তাহলে ওই অংশটুকুর পরিবর্তে লিখতে পারি √5, আর 2 আর 3 পাওয়ার গুণ করলে হয় 6, তাহলে x ইকুয়াল √5। কারণ ভিত্তি যদি সমান হয়ে যায়, ঘাত যদি সমান হয়, তাহলে ভিত্তি সমান হলো ভিত্তি। যেহেতু a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে a ইকুয়াল টু হলো b। নাম্বার 4.0003476কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। দেখো 1 2 3 4 5। তাহলে কোনো সংখ্যাকে যদি আমরা বৈজ্ঞানিক আকার বা আদর্শ আকারে প্রকাশ করি, তাহলে এই আকারটা হলো a × 10 টু দি পাওয়ার n। এখানে a এর বৈশিষ্ট্যটা হলো a এর মান 1 থেকে বড় হবে বা সমান হবে এবং 10 থেকে ছোট হবে, আর n যে কোনো পূর্ণ সংখ্যা হবে। তাহলে a × 10 টু দি পাওয়ার n আকারের সংখ্যাকে সংখ্যার বৈজ্ঞানিক আকার বলা হয়, যেখানে 1 লেস দেন ইকুয়াল টু a লেস দেন 10 এবং n বিলংস টু হলো z। তাহলে দেখো আমাদের যদি এটা আকারে প্রকাশ করতে চাই, তাহলে 1 2 3 4 5, তাহলে শূন্য আমাদের এই সংখ্যাটা প্রথম অংশটুকু আমরা 0 থেকে বড় করলাম, 1 থেকে বড় করলাম, আর 10-এর ছোট নিব, তাহলে 10 টু দি পাওয়ার, এখানে লক্ষ্য করবা 1 2 3 4 5, যে কটা শূন্য হবে মাত্রা মাইনাস দিয়ে তার চেয়ে একটা বেশি হবে 6। তাহলে এই হলো সংখ্যার বৈজ্ঞানিক আকার। 5 32.0035কে সাধারণ লগের অংশ কত? তাহলে লগের অংশ সর্বদাই ধনাত্মক হবে এবং অমূলত সংখ্যা হবে এবং 1 থেকে ছোট হবে। তাহলে দেখো এখন আমরা লগের অংশক বের করবে। উত্তর লগ
32.0035। এখন আমাদের সাধারণ লগ বের করব। এই তোমার ক্যালকুলেটরটা দাও তো। এই নাই বেটা কি হল। তাহলে তোমরা লগে, তাহলে তোমাদের এই প্রশ্নের সমাধানটা তোমাদের লগ ক্যালকুলেটরের লগে গিয়ে এই সংখ্যাটি চাপ দিবে, দেখবে তোমাদের অংশকের মান চলে আসবে। দশমিকের পরে যে সংখ্যাটুকু থাকবে সেটুকু হবে লগের অংশ, আর দশমিকের আগে যেটা থাকবে সেটা হলো পূর্ণ। তাহলে এই আকারে আমাদের সংখ্যাগুলোকে অংশক আকারে প্রকাশ করব। তারা আজ এখানেই শেষ করেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সেই সমাধানগুলো নিজেরা সমস্যার সমাধান করবে এবং নিজেদের আলোকে আরও প্রশ্নগুলোর সমস্যা সমাধান করে যাবে। তা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। এটার মধ্যে এই অপশনটা